দুর্বাদ্রোহে স্বাগতম। বর্তমানে একটি ক্যাম্পেইন রান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রধান হিসেবে ১ কোটি জনগণ দেখতে চান। তো আমি যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে কিছুটা সময় নেই, কারণ বিষয়টা আগে বোঝার চেষ্টা করি নিজে যে আসলে এটা কোনো ক্যাম্পেইন না আসলে সত্যিকার অর্থেই কোনো মানুষ তার নিজের আবেগের বশে কোনো কিছু ক্রিয়েট করেছে কিনা, বা এর আড়ালে কোনো ষড়যন্ত্র তথ্য রয়েছে কিনা, যেটা আগে নিজে না বুঝেই যদি মন্তব্য করে ফেলি, হট টপিক্সে মন্তব্য করলে আসলে অনেক বেশি ভিউ পাওয়া যায়। তারপর আপনার দেখা যাচ্ছে যে জিনিসগুলো অনেক মানুষের কাছে ভাইরাল হয়, কিন্তু আমার কাছে তো ভিউ বা ভাইরালটা আসলে খুব মুখ্য বিষয় না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার কাছে মনে হয় যে সেই বিষয়টা যেন অথেন্টিকেট হয় সবার কাছে, বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আমার কাছে থেকে যায়। তাই আগে নিজে অ্যানালাইসিস করি, বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা কি, পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আমি নিজের মন্তব্যগুলো দিয়ে থাকি। তো এই চ্যানেলটিতে যেহেতু একান্তই আমার ব্যক্তিগত মতামতগুলাই আমি শেয়ার করে থাকি, সো আমি কোনো বিষয়েই সরাসরি যখন হট টপিকস অবস্থায় থাকে সেই সময় সেই বিষয়গুলো নিয়ে কথা খুবই কম বলি। তো এখন যে ক্যাম্পেইনটা রান হয়েছে, এটাকে ক্যাম্পেইন বললাম এই কারণেই যে এই কয়েকদিনে আমি দেখলাম আসলে সত্যিকার অর্থেই কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ১ কোটি জনগণ বাংলাদেশের শাসন ব্যবস্থায় প্রধান হিসেবে দেখতে চান কিনা। তো আগে ব্যক্তিগত মতামত আমি কিছু দিয়ে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে একজন নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে যে সুনামগুলা বয়ে এনেছে বাংলাদেশের জন্য, সেগুলো অকল্পনীয়। এবং বাংলাদেশের সিচুয়েশনে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করা মনে হয় না আগামী ২০ থেকে ২৫ বছরের ভিতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হতে পারবে। কারণটা হচ্ছে যে, যে জেনারেশনগুলা থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে আসবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ বের হয়ে আসবে, সেই জেনারেশনগুলোর প্রতি আমার আসলে খুব বেশি একটা আশা নেই। কারণটা হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল বা বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার যে লেকিংসগুলা, সেগুলো কখনো একজন ডক্টর মোহাম্মদ ইউনূস বানাতে পারবে না। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা থেকে একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারবে না। তো যাই হোক, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা যেহেতু বিষয় না, সেদিকে না গিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য ব্লেসিং। পৃথিবীর ইতিহাসে ৩০ থেকে ৩২ জন নোবেল বিজয়ী যারা দেশ পরিচালনা করেছে, আমার জানা মতে, সংখ্যাটা হয়তো একটু কম বেশি হতে পারে, তাদের মধ্যে বেশিরভাগ প্রধান বা নেতা যারা ছিলেন, যারা দেশকে শাসন করেছে, যারা নোবেল বিজয়ী হয়েছে, সেগুলো পলিটিক্যাল। অর্থাৎ শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে বা আপনার অন্য কোনো কারণে কোনো একটা যুদ্ধে হয়তোবা সে মধ্যস্থতাকারী ছিল, সেই সকল বিষয়ের কারণে নোবেল বিজয়ী হয়েছে। আর নোবেল বিজয়ী হওয়ার পর কোনো দেশের প্রধান হয়েছে, এরকম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানের সংখ্যাটা আরও কম। হাতে গোনা ২-৩ জন বা ৪-৫ জন হতে পারে। নেলসন ম্যান্ডেলার মতো মানুষ যারা রয়েছে, তারা আপনার নোবেল বিজয়ী হওয়ার পর দেশের ক্ষমতায় এসেছে। তো এইরকমই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ বাংলাদেশের প্রধান হিসেবে এসেছেন। একটা নোবেল বিজয়ী মানুষ তো আর নোবেলটা মনে করলেন যে আকাশ থেকে টুপ করে পড়েছে, কোনো একজন প্রধানমন্ত্রী আগে তো টুপ করে ফেলে দিত। তো ওই রকম টুপ করে পড়ার মতো তো আর বিষয় না। তিনি যোগ্যতা বলে এই নোবেল পুরস্কারটি পেয়েছেন। তো
তো এরকম নোবেল বিজয়ী একজন মানুষ একটি দেশের প্রধান হিসেবে রয়েছেন, সেটা একটা দেশের জন্য কতটুকু ব্লেসিং সেটা একজন সচেতন নাগরিকই বুঝতে পারবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রাজনীতিবিদ বা উনি তো রাজনীতিবিদ না, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যদি আসতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু তাকে অ্যাকসেপ্ট করবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো না আসলে বোঝা যাবে না। না আসলে বোঝা যাবে না কেন বলছি? আসলে তো তিনি বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য চেষ্টা করেছেন। এমন না যে উনি বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য চেষ্টা করেননি। ২০০৭ সালে আমার যতটুকু মনে আছে, ২০০৭ সালে ফেব্রুয়ারি মাসে উনি নাগরিক শক্তি বা নাগরিক পার্টি এরকম যেকোনো একটা নাম দিয়ে উনি একটা দল গঠন করার চেষ্টা করেছিলেন আসলে। তো সেই মুহূর্তে এই দলটি দাঁড়াতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ভাইদেরকে যতটুকু সম্মান করে বা একটা আপনার গুন্ডা বদমাইশকে যতটুকু সম্মান করে, একজন শিক্ষিত মানুষকে মুখে মুখে হয়তোবা বলে যে অনেক বেশি সম্মান করে, কিন্তু তাকে কিন্তু সেইভাবে তারা মেনে নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে শিখেনি এখনো। তো ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তার দলটি গঠন করতে পারেনি বা দাঁড়াতে পারেনি। তো ২০০৭-এর পর এখন ২০২৫-এ এসে এমন কি মিরাকল ঘটে গেল যে ১ কোটি জনগণ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান হিসেবে দেখতে চাচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার দলটি গঠন করেছিল, সেই মুহূর্তে তিনি কোনো দলের প্রধান হিসেবে ছিলেন না। কিন্তু এখন একটি দলের বা এখন যে অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকারের প্রধান হিসেবে রয়েছেন। আমরা তাকে জানার এবং বোঝার হয়তোবা কিছুটা সময় পেয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই কারণেই হয়তোবা ১ কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাচ্ছেন। এটা মেনে নেওয়ার মতো একটা লজিক হতে পারে। আরেকটা লজিক হচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা রান হয়েছে, এই ক্যাম্পেইনটা রান হওয়ার সাথে সাথে বা রান হওয়ার আগে একটা কমেন্ট এসেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই। কোনো ভাই এই ফেসবুক পোস্টে এই পোস্টটি করেন। তো এই পোস্টের জের ধরে পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি যে ১ কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন। তাই তো? সিনটা তো এরকমই হয়েছে। এখন যে ভাই এই বা পোস্টটি করেছে, কেন করেছে? কারণ সে একটা রাজনৈতিক দল করেছে এবং সেটা একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল হিসেবে প্রথমেই আপনার পদার্পণ করেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেই দলটি সরাসরি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে হাত তুলেছে, এবং যে বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হওয়ার কথা ছিল, অনেক বেশি সচেতন নাগরিক হিসেবে সেই বিষয়গুলোকে ভাইরাল করার প্রয়োজন ছিল এবং এদেরকে যাতে ভবিষ্যতে কখনো সেনাবাহিনীর দিকে হাত তুলতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। তো বাংলাদেশের জনগণ সেটা নিয়েছে এবং যারা সচেতন নাগরিক তারা এই বিষয়ে কথা বলা শুরু করেছিল। তো এখন যখন এই পর্যায়ে চলে আসলো বাংলাদেশের পরিস্থিতি, সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি হাত তুলল, মানে সেনাবাহিনীর প্রতি হাত তোলা বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে যে সেনাবাহিনীকে দেশপ্রেমিক না বলে তারা বলল কি যে সেনাবাহিনী সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করে, তাদের দ্বারা বোঝাতে চাইলো আর কি, তাদের যে বিভিন্ন মন্তব্যগুলো ছিল তারা বোঝাতে চাইলো এই হাসনাত আবদুল্লাহ সরাসরি কমেন্ট করে এই পোস্ট করে এই জিনিসটা বোঝাতে চেয়েছিল, তাই না? তারপর তাদের যে বাবা জমিদার ১-১৫০ গাড়ি নিয়ে শোডাউন করতে পারে, তারা তাদের বাবার ক্ষমতা বলে, তাদের দাদার ক্ষমতা বলে, তাদের অর্থ নাকি তার দাদারা জমিদার ছিল, যাই হোক সেই জমিদারির বলে নাকি তারা অনেক অর্থ খরচ করতে পারে। দেখেন এই কথাটা কিন্তু প্রথমবার এই সময়ে আসেনি যে ১-১৫০ গাড়ি নিয়ে যে শোডাউনটা করলো। তার বিয়ের সময় এক সাংবাদিক আমার যতটুকু মনে আছে প্রশ্ন করেছিল, ঠিক সেম টাইপ কথা বলেছিল যে তার নাকি বাপ দাদার অনেক
সম্পত্তি রয়েছে। তো সেই সম্পত্তির হিসাব তো আমরা দেখতেই পেয়েছি এবং আগের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। স্বপ্ন যাবে বাড়ি, তার স্বপ্ন কিভাবে বাড়ি গিয়েছিল সেগুলোও আমরা দেখতে পেয়েছি। তো এই সকল বিষয়ে আলোচনার অনেক সময় রয়েছে। কিন্তু আমি যে ক্যাম্পেইনটার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আড়াল করতে হবে। এই যে দুর্নীতি ধরেন আপনার আউটসোর্সিং নামের যে দুর্নীতিটা এবং সেইটাকে তারা কিভাবে পাশ কাটিয়ে দিল যে আউটসোর্সিং এর নাকি নিয়োগগুলো এইভাবেই হয়। আসলেই কি তাই? তাই তো না। আউটসোর্সিং এর নিয়োগগুলো তো আরো কড়াকড়ি হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা মেনে নিলাম। তো এই যে বিষয়গুলা আপনার ভাইরাল হয়ে গিয়েছিল এবং এই যে দলটা, এই দলটা নিজেরাই নিজেদেরকে সামলাতে পারছে না। চারিদিকে দুর্নীতি, চাঁদাবাজি এরাও করতেছে। তো এই বিষয়গুলা যাতে ঢেকে যায় সেজন্য তারা কি করলো? ক্যাম্পেইন রান করলো। প্রতিবারই আপনি দেখবেন, খুব সূক্ষ্মভাবে দেখবেন তারা বিভিন্ন ক্যাম্পেইন রান করতেছে। এই একবার আওয়ামী লীগকে ধরে নিয়ে আসে, স্বৈরাচারের বাচ্চা আওয়ামী লীগ। এদের নামটা নিলেও নিজের মুখটাকে মনে হয় যে অপবিত্র হয়ে গেছে। তো এদেরকে ধরে নিয়ে আসে। তারপর আপনার আমি আবার একটা কথা বলে নেই, সরি। আওয়ামী লীগ বলতে আমি যে বর্তমানে যে এই যে স্বৈরাচার হাসিনার বাচ্চা আছে, তারপর যে আওয়ামী লীগ যারা পরিচালনা করছে, এই কাদেরের বাচ্চা আছে, এইগুলা এদের মুখ না নিলে আমার কাছে মনে হয় যে এদের নামটা নিলে পরেও যে প্রতিবন্ধী একটা আছে না, প্রতিবন্ধী এই যে প্রধানমন্ত্রী হাসিনার ছেলে ওয়াজেদ জয় কি সজীব ওয়াজেদ জয়, এগুলোর নামগুলা নিলেই আমার মনে হয় যে আমার মুখটা নাপাক হয়ে গেছে। তো এদের নামগুলা নিতে হয়। কারণ এদের নামগুলা কেন নিতে হয়? এদের নাম তো আমরা নিতে চাই না। এদের নামগুলা খাওয়াইতেছে কে? এই যে ভাইগুলা, এই হাসনাত আব্দুল্লাহ ২ দিন পর নাকি ধ্বংস করে দিবে, কি করবে? অর্থাৎ দেশে যে মবিং কালচারটা, মব কালচার যেটা, এরা এগুলা ক্রিয়েট করতেছে। তো আমি এইগুলা বিষয়ে পরবর্তীতে কথা বলব। কিন্তু এখন এই যে ক্যাম্পেইনটা রান করছে সেটাতেই থাকি আমরা, স্টিকি থাকি এই বিষয়েই যে ১ কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় যাচ্ছেন। এই ক্যাম্পেইনটা রান করার মূল উদ্দেশ্য কি? এই ক্যাম্পেইনটা রান করেছে কারণ যখন দেখেছে জনগণ সর্বসাকুল্যে বুঝে গিয়েছে যে এদের উদ্দেশ্য কি, এদের প্রতিটা কর্মকাণ্ডে দেখবেন দুর্নীতি জড়িত এবং শুধুমাত্র যে এরা দুর্নীতি করতেছে তা না, এদের বাবারা সহ নাকি দুর্নীতিতে জড়িয়ে গেছে। তো বাংলাদেশের অবস্থানটা কোথায়? তো এইগুলা থেকে উত্তরণের জন্য তারা কি করলো? এই ক্যাম্পেইনটা রান করলো। তো এখন এই ক্যাম্পেইনটা যে রান করলো এতে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ৫ বছরের জন্য না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ১০ বছরের জন্য ক্ষমতায় চাই। সত্যিকার অর্থে মন থেকে আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের টানা ২টা প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্তত মিনিমাম পালন করে। কারণ একটা প্রধানমন্ত্রী হিসেবে আসার পর ৫ বছর দায়িত্ব পালন করার পর যখন ছেড়ে যায় বা এখন ৪ বছর করার একটা ট্রাই চলতেছে। যদি ৪ বছরও হয় মানে এক ধাপ। আমি ৪ বছর ৫ বছরের কথা বাদ দেই। মানে ১ম দফায় যদি কেউ আসে এটা খুবই মিনিমাম একটা সময়। যে সময়ের মধ্যে আসলে অনেক কিছু করা সম্ভব হয় না। হয়তোবা মেইন স্ট্রিমে অনেকগুলা জিনিস নিয়ে আসা যায়। পরবর্তীতে এইগুলাকে কাজে লাগাতে হলে আরও একটা মেয়াদের প্রয়োজন হয়। তাই উন্নত বিশ্বে দেখবেন যে একটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসার পর তাকে পরপর ২ বার জিতানো হয়। যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে পরপর দেখবেন, ইতিহাসটা দেখবেন যে অন্যান্য উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন তারা তাদের প্রধানমন্ত্রীগুলাকে ২ বার করে জিতিয়ে আনতেছে। কেন? এটা একটা ধারা। কারণ ১ম ধারায় এসে তিনি বুঝার চেষ্টা করেন, তিনি কোন জায়গায় হাত দিবেন, কি কাজ করবেন সেগুলাকে লাইনে নিয়ে আসে। তারপর সেগুলাকে সেকেন্ড স্টেপে গিয়ে বা সেকেন্ড ধাপে গিয়ে সে সেগুলাকে কি করে? প্রতিফলন, তার কাজের প্রতিফলনগুলো ঘটায়। তো একটা উন্নয়নের জন্য একটা মিনিমাম টাইম প্রয়োজন হয়। তো আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য চাই না। আমি বরঞ্চ চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের ক্ষমতায় ১০ বছরের জন্য চলে আসে। কিন্তু একটা কথা রয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমরা ১ কোটি জনগণ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় চেয়েই থাকি তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিতিয়ে আনতে সমস্যাটা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করে আসুক। আমি ব্যক্তিগতভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দল গঠন করে, আমি ব্যক্তিগতভাবে ১০০% অ্যাসুরেন্স দিতে পারি যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ভোটটা দিব। তাহলে এইরকম যারা আছে, যারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসুক ৫ বছরের জন্য, তারা এটা বলতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করে ৫ বছরের জন্য ক্ষমতায়
আসুক সেটা দেখতে চাই, কিন্তু আপনি দেখেন সূক্ষ্মভাবে তারা কি করছে, এমন একটা প্রক্রিয়া করছে যে প্রক্রিয়াটি গণতান্ত্রিক ধারায় সাপোর্টই করে না। সেই প্রক্রিয়ায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। কারণ কি, এখানে তাদের অনেকগুলো উদ্দেশ্য। এক হচ্ছে তাদের দুর্নীতিগুলোকে ঢাকার জন্য উদ্দেশ্য, দ্বিতীয়ত এই সেনাবাহিনীর সাথে যে ক্ল্যাশটা হয়েছে সেটা ঢাকার জন্য উদ্দেশ্য, আর তৃতীয়ত এই নির্বাচন বানচাল করার জন্য একটা পায়তারা তারা করার চেষ্টা করতেছে। এই ক্যাম্পেইনটার মাধ্যমে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সচেতন নাগরিক, একজন নোবেল বিজয়ী, তার তো জ্ঞানের অভাব নেই। যদিও তার চারপাশে সে এখন হয়তোবা বুঝতে পারতেছে যে সে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছে, এবং এই ট্র্যাপটা থেকে উত্তরণের জন্য কিন্তু সে চেষ্টা করতেছে, হ্যাঁ? কারণ তার পাশের যে ইগুলা বা তাকে যে পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এইটা বুঝার এখন আর আমাদের বাকি নেই। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকেই বেছে নিতাম, বা তাকেই আমরা জনগণ বেছে নিত বা মেনে নিত, এই যে ২৪ পরবর্তী যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পুতুল হিসেবে ব্যবহার করে তাকে ক্ষমতায় নিয়ে আসা হইল। এবং যখন দেখলো যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে, তারা ভাবছিল যে খুব ভালোভাবে দেশকে ট্যাকেল দিতে পারবে না, কিন্তু তারা তো সব দিক থেকে ফেল করলো। দেখলো ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে বাংলাদেশকে এখন পরিচালনা করতেছে যে তার বিরুদ্ধে আওয়াজ উঠানোর মতো আর ক্ষমতা নেই। এই যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল তারা তো পুরাপুরি হতাশ হয়ে গেল। তো হতাশ তারা হবেই, আরও আস্তে আস্তে সামনের দিকে আরও হতাশ হবে। তো আমার কথা হলো সেইটা না, আমার কথা একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ১ কোটি জনগণ সত্যিকার অর্থেই চেয়ে থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত একজন দেশের সংবিধানকে মেনে একটা নির্বাচনের মাধ্যমে প্রধান হতে সমস্যাটা কোথায়? তাহলে এই ক্যাম্পেইনটা রান হওয়ার কথা ছিল না? কিন্তু এই ক্যাম্পেইনটা রান না করে তারা অগণতান্ত্রিক ওয়েতে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য ক্ষমতায় রাখবে। আমার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পার্সোনালি এই কথা মেনে নিবে? নিবে না। জীবনেও মেনে নিবে না। কারণ তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বিশ্বাসটুকু আমার অন্তত আছে যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এরকম অগণতান্ত্রিক একটি প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রধান হিসেবে থাকতে চাইবেন না। এবং তিনি অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে। তো এখানে সবচেয়ে বড় প্রবলেম কাদের? এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদেরই, যারা এখন পর্যন্ত ৩০০ আসনটা সিটগুলা ৩০০ সিটের মধ্যে নির্বাচন প্রতিনিধি দেওয়ার মতোই ক্ষমতা রাখে না। নির্বাচন প্রতিনিধিত্ব ক্ষমতা রাখবে কি? ঢাকা আর ফেসবুক বাদে কোথাও এদেরকে তো চিনেই না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এদের ক্যাম্পেইনটা রান করার এটাই উদ্দেশ্য, যাতে এই যে সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সেনাবাহিনী আছে বিদায় আপনারা, আমরা জনগণ বাংলাদেশের সেনাবাহিনীকে সেলুট জানানো উচিত। প্রত্যেকটা মানুষের সেলুট জানানো উচিত। কারণ ওই যে পাইক্য প্রেমী যারা আছে, এই পাইক্যের বাচ্চারা, দেখেন তাদের দিকে তাকায়। তাদের সেনাবাহিনী দেশের উপর কি পরিমাণ অত্যাচার করে, কি পরিমাণ প্রতিটা জায়গায় হস্তক্ষেপ করে। আর আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনী চাইলেই এই ২৪ পরবর্তী যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সেখানে তারা চাইলেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারত। কিন্তু আমাদের প্রধান একজন জেন্টলম্যান, যে কারণে তিনি তার পার্সোনাল লোভ লালসাকে এক নিমেষেই বাদ দিয়ে দেশের কথা চিন্তা করে তিনি কোনো ধরনের কিন্তু, এই যে ধরেন তাকে পার্সোনালি অনেক অ্যাটাক করা হচ্ছে, তারপরও কিন্তু সে কোনো ধরনের মতানৈক্য বা কোনো কিছুই সে করতেছে না, রাগও দেখাচ্ছে না, কোনো কিছুই দেখাচ্ছে না, কিন্তু ঠান্ডা মাথায় তিনি সব কিছু হ্যান্ডেল করতেছেন। একটা সেনা প্রধানের কতটুকু সম্মান একটা দেশে? আপনার দেশকে রক্ষার জন্য তারা দাঁড়িয়ে আছে। আপনার দেশকে রক্ষার জন্য তারা জীবন বাজি ধরতেছে। সেই সেনাবাহিনীকে নিয়ে আপনি কথা বলতেছেন। ভুল থাকতেই পারে। সেনাবাহিনীর যে একদম ভুল নেই তা না। একটা বাহিনী যখন জনগণের সাথে কাজ করে, সরাসরি জনগণের সাথে কাজ করে, তখন কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। যেটা আমাদের ছোটখাটো যে ভুলভ্রান্তিগুলো আমাদের নজরে আসতেছে। কিন্তু এই জায়গাটা ছাড় দিতে হবে। এটা তাদের দায়িত্ব না। আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, ঠিক আছে, এক দৃষ্টিতে তাদের দায়িত্ব, সেটা হচ্ছে দেশকে তারা নিরাপত্তা দিবে। কিন্তু সরাসরি আপনাকে আমাকে বা আপনার ঘরকে নিরাপদ রাখার দায়িত্ব তাদের না। সেটার জন্য আরেকটা পুলিশিং সিস্টেম রয়েছে। ঠিক আছে? তো এই যে সেনাবাহিনী এত ধৈর্য ধারণ করতেছে, তাদের কাজের বাইরেও তারা তাদের দায়িত্ব পালন করতেছে। সেই সেনাবাহিনীর দিকে আপনি সরাসরি হস্তক্ষেপ
করতেছেন। আরে ভাই, একটা দেশ যখন বিপদে পড়ে, একটা দেশ যখন পথ হারাতে যায়, তখন সেনাবাহিনী বিভিন্ন ধরনের কমেন্টস করতে পারে, মন্তব্য করতে পারে। যে দেশ যারা পরিচালনা করতেছে তাদেরকে নিয়ে মন্তব্য করতে পারে, বা ভবিষ্যতে যারা দেশের প্রধান হতে পারে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে। কেন? কারণ কি? কারণ একটাই, এটা গণতান্ত্রিক দেশ, এটা একটা স্বাধীন দেশ। আপনি যখন সেনাবাহিনী বুঝতে পারবে যে এই গণতান্ত্রিক ধারাটা আপনার নিমেষেই হারিয়ে যাচ্ছে, বা এই গণতান্ত্রিক ধারায় কোনো একটা হায়ানার কালো থাবা পড়ে গিয়েছে, তখন সেনাবাহিনী কোনো মন্তব্য করতেই পারে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি। কারণ তাকে রাখাই হয়েছে দেশকে প্রোটেকশন দেওয়ার জন্য। সে দেশকে রক্ষা করবে। শুধুমাত্র কি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে? আমি তো মনে করি এই বাংলাদেশে বহিঃশত্রু যেটা আছে তার চেয়ে ভয়াবহ এবং বেশি শত্রু আছে এই বাংলাদেশের ভিতরে, যারা এই বাংলাদেশকেই চায় না, এই বাংলাদেশ নামটাকেই চায় না। তো সেই সেনাবাহিনী তো তাদের দায়িত্ব, তো সেই বহিঃশত্রুকে তো মোকাবেলা করবেই। এই দেশের ভিতরের যে রাজাকারের বাচ্চা আছে তাদেরকেও মোকাবেলা তো করতে হবে। আপনাকে আমাকেই করতে হবে, এই সেনাবাহিনীকেই করতে হবে। তো এই যে সেনাবাহিনীর যে আপনার পুলিশিং সিস্টেম বলেন, বা যে নরমাল যে আপনার আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে, সবগুলোর মনোবল এরা ভেঙে দিয়েছে। কেন? এগুলো একটা সিস্টেমিক ওয়েতে তারা আগাচ্ছে, যাতে করে আপনার এই দেশে একটা অরাজকতা তৈরি করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মব কালচার, তারপর এই নারীদের উপর নির্যাতন, এই নারীদেরকে কি করা হচ্ছে রাস্তাঘাটে এখন বের হইতে আসলেই সত্যি কথা আমাদের ভয় লাগে। ঠিক আছে? তারা তো চাচ্ছে এগুলা করার জন্য, এবং তাদের তো আপনার চিন্তাধারাটা, তাদের বিভিন্ন বক্তব্য আমি এগুলা নিয়ে একসময় তুলে ধরবো। কারণ তারা বাংলাদেশে ভালো করেই জানে এগুলা এক নিমেষেই করা পসিবল না। অর্থাৎ তারা দেখছে ১৯৭১ এর পর থেকে বাংলাদেশের মানুষ বারবার এদেরকে রিজেক্ট করছে। এরা ইসলামের নাম বেছে যে খাচ্ছে, এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। সেইজন্য তারা একটা নতুন প্ল্যানিং নিয়ে আগাচ্ছে। যে প্ল্যানিংটার মাধ্যমে তারা বুঝতে পারছে যে আমরা সরাসরি জামাতে ইসলাম বা এরকম নাম নিয়ে আমরা কখনো বাংলাদেশের জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে পারবো না এবং প্রধান হতে পারবো না। কারণ বাংলাদেশের জনগণ এগুলো ভালোভাবেই বুঝে। তো তারা কি করলো? এই যে কিংস পার্টি এবং নতুন যে আপনার যে পার্টিগুলা করতেছে, এগুলো হলো একটা ধাপ, বা এইটা আপনাকে ছায়া ধাপ যেটাকে বলে, সেইটার মাধ্যমে তারা এই বাংলাদেশের ক্ষমতাটাই আহরণ করার চেষ্টা করতেছে। ঠিক আছে? এগুলো এখন বাংলাদেশের জনগণ হিসেবে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে ৫ বছরের জন্য ক্ষমতায় চাই, এই ক্যাম্পেইনটা যে রান করছে, ভাই আপনার আমার তো বোঝা উচিত যে এই ক্যাম্পেইনগুলোর মধ্যে আমরা যুক্ত হচ্ছি, অবশ্যই যুক্ত হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আবার বারবার বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান পাওয়া যেকোনো রাষ্ট্রের জন্য ব্লেসিং। আমরা মনে প্রাণে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে পরিচালনা করুক আগামী ১০ বছরের জন্য। কিন্তু বা আগামী ৫ বছরের জন্য তো আমি কখনোই চাই না। মিনিমাম ৮ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের ক্ষমতায় চলে আসে। কিন্তু সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য নির্বাচন দিতে হবে। নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো মেইনটেইন করে জয় হয়ে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসে। ১ কোটি জনগণ আমরা যদি আসলেই সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়েই থাকি, তাহলে এটা তো ফেসবুকের মাধ্যমে হবে না। তাহলে আসেন আমরা একত্রিত হই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইটা বলি যে, আসেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বুঝাই যে আপনি আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে যায়েন না। একটা নির্বাচন দিয়ে ফেলে রেখে চলে যায়েন না। দুর্নীতিগ্রস্তদের হাতে অথবা দেশবিরোধীদের হাতে রেখে আমাদেরকে চলে যায়েন না। এখন তো অপশন তো বাংলাদেশে ২ টা। ২ টা অপশন রয়েছে। নির্বাচন এই মুহূর্তে দেন, আর ১০ বছর পরে দেন। ২ টা অপশন। একটা হচ্ছে দুর্নীতিবাজ আসবে, আর না হলে দ্বিতীয় অপশন হচ্ছে দেশবিরোধী আসবে। দুর্নীতিবাজ আসবে, না হলে দেশবিরোধী আসবে। ঠিক আছে? তো আমরা তো এটা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই রিকোয়েস্টটা করতে পারি যে, আপনি আমাদেরকে এইরকম আবারও এক দুর্নীতিবাজ, এক স্বৈরাচার চলে গিয়েছে, আরেক দুর্নীতিবাজ বা সে এখন স্বৈরাচার হবে কিনা সেটা হলো পরের বিষয়। কিন্তু দুর্নীতিবাজ হবে এটা নিয়ে নিঃসন্দেহে বলা যায়। আরেকটাই আরেকটাই হচ্ছে যে, একটা হচ্ছে যে দুর্নীতিবাজের হাতে পড়লে বাঁচতে পারবো। তো ওই দুর্নীতিবাজের হাত থেকে বাঁচান। আর না হলে ওই যে দেশবিরোধী যে শক্তিটা আছে, এদের শক্তি তো এখন বিশাল শক্তি। কারণ দেখেন আপনে, যে কয়টা আছে গ্রুপগুলাকে ওরা ক্রিয়েট করছে, এদের টাকা এবং এদের যে আপনার কারণ এরা শিক্ষা ব্যবস্থাটা, এই যে দুর্নীতিবাজ, এরা দুর্নীতিবাজ কেন? কারণ এদের শিক্ষা ব্যবস্থায় খুবই লো লেভেল আছে। এদের কথাবার্তা দেখেন। এরা কিন্তু এখনো রাজনীতি করছে ঠিক আছে, কিন্তু এরা পলিটিক্যালি কিছুই বুঝে না, এবং একে যারা সাপোর্ট করে এদের জ্ঞান খুবই লিমিটেড বা সীমিত। যে কারণে এরা দেখেন অহেতুক কথাগুলো বলে, এবং এই কথাগুলো দিয়ে আপনারা ভাইরাল করে এদেরকে করতেছেন, বা এরা যে দুর্নীতিগুলো করতেছে এদের চেয়ে কিন্তু শতগুণ বেশি দুর্নীতি করতেছে এই দেশবিরোধী শক্তিগুলা, কিন্তু সেগুলা কিন্তু ভাইরাল হচ্ছে না। তো এদের তো জ্ঞান বুদ্ধি নাই।
কারণ এরা দুর্নীতির মধ্যে মগ্ন হয়ে আছে, ঠিক আছে? কিন্তু এদের যে সব কিছুই চুরি হয়ে যাচ্ছে এটা কিন্তু এরা বুঝতেছে না। তো এই দুর্নীতিবাজের হাত থেকে বাঁচান আমাদেরকে, আর দেশ বিরোধীর হাত থেকে বাঁচান। আপনি আসেন। এটাই আমরা চাই। কিন্তু কিভাবে চাই? একটা নির্বাচনের মাধ্যমে আসুক। এই যে শক্তিটা এরা কিন্তু আপনাকে আমাকে এই সকল ক্যাম্পেইনের মাধ্যমে বিশাল ফাঁদের ভিতর ফেলে দিচ্ছে। আসেন আমরা একটু সচেতন হই। অল্প একটু সচেতনতাই পারে আমাদের এই দেশটাকে রক্ষা করতে। এই দেশ বিরোধীদের হাতে যদি একবার দেশটা চলে যায়, আমাদের রক্ষা নেই। তো যাই হোক, এই ক্যাম্পেইনটা নিয়ে আলোচনা করার কথা ছিল। ক্যাম্পেইনটার উদ্দেশ্য সম্পর্কে আমি আশা করি আমার ভিউয়ার্স যদি একজনও, আমার ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যায়। অনেকে আমাকে সাজেশন দিয়েছে ভিডিওগুলো একটু ছোট করেন, ছোট আকারে পার্ট করে আপনি রিলিজ করেন। দেখেন ভাই, আমার এত বেশি সময় নেই আসলে ভিডিও ক্রিয়েট করা, সেগুলাকে পার্ট করা, ভিডিও এডিটিং করা, এগুলোর আমার এত বেশি সময় আসলে নেই। আমার পার্সোনাল লাইফ বলতেও একটা জিনিস আছে, সেখানে আমার কর্মক্ষেত্র রয়েছে, সেগুলো মেনটেন করতে হয়, ঠিক আছে? তো আমি যে ভিডিওগুলো করি একদম আপনাদেরকে কোনো এডিটিং ছাড়া সরাসরি ভিডিওগুলো আপলোড দিয়ে দিই। কারণ হচ্ছে গিয়ে জাস্ট আমি সচেতনতা তৈরি করা। এখন কেউ এত বড় ভিডিও দেখবে কি দেখবে না এটা নিয়ে আমার আসলে খুব বেশি একটা মাথা ব্যথা নেই। তো আপনারা যতটুকুই দেখেন বা যতটুকুই বুঝেন বা যতটুকুই আপনি সাপোর্ট দেন, এটাই আমার জন্য এনাফ। কারণ আমার ভিডিওগুলো মূলত সচেতনতামূলক ভিডিও এবং এগুলো বড় হবেই। এখানে আমার অনেক বেশি সময় দেওয়ার মতো আসলে আমার নিজের পার্সোনালি সময় এতটা নেই। তো ভিডিওটা আবারও বলছি, এটাও দেখা যাচ্ছে যে প্রায় ৩০ মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। তো আমি একটু সচেতন হই। এই যে ক্যাম্পেইনগুলা, এই ক্যাম্পেইনগুলা আমি তো বললামই বারবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর না ১০ বছর বা ৮ বছরের জন্য আমরাও চাই। কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায়। এই যে গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া হচ্ছে এটা। যাতে আপনি যখন এইরকম ৫ বছরের ক্যাম্পেইন করবেন যে ডক্টর মোহাম্মদকে চাচ্ছেন কিন্তু কি নির্বাচন না। অর্থাৎ আপনার গণতন্ত্রকে ধ্বংস করার এইটাই একটা মোক্ষম হাতিয়ার এবং সুযোগ, যেটা আপনাকে দিয়েই বলিয়ে নিচ্ছে ওরা। এই ক্যাম্পেইনগুলোর মূল উদ্দেশ্য এইটাই, এই গণতান্ত্রিক ধারাটাকে নষ্ট করা। এবং গণতান্ত্রিক ধারাটা যদি নষ্ট হয়ে যায় তখনই তো তারা আরেকটা কিছু ধারা আপনার উপর চাপিয়ে দিতে চাচ্ছে। সেই ধারাগুলো তো আপনারা বুঝতেই পারছেন কোন ধরনের ধারা, রাজতন্ত্র ধারাগুলা আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা বা প্রচেষ্টা চলতেছে। এবং এগুলা সরাসরি তারা যখন বলে ধূপে টিকতেছে না, যেটা একটা কথার কথা আছে, যখন এটা টিকতেছে না তখন কিন্তু আপনাকে দিয়েই বলাচ্ছে। আপনি হয়তো বুঝতেছেন না, কিন্তু আপনাকে দিয়েই বলাচ্ছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য দেখতে চাই, এটা বলানোর মানেই হচ্ছে যে আপনি অগণতান্ত্রিক একটা ধারায় চলে আসেন। বাংলাদেশের জনগণ আসলে এখন নির্বাচন চাচ্ছে না, গণতান্ত্রিক ধারায় আসতে যাচ্ছে না। এটাই আপনাকে দিয়ে বলাতে চাচ্ছে এবং এইটার মাধ্যমে কিন্তু বিশাল একটা ফায়দা একটা দল লুটে নিবে। দেখবেন আপনার গণতন্ত্র হারিয়ে গিয়েছে। তাই এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আপনারা দয়া করে যেকোনো বিষয় শেয়ার করেন, যেটাই চান চাইতেই পারেন। আমি চাইতে পারি, আমি পার্সোনালি সবকিছু চাই। কিন্তু আগে দেখবেন আপনার দেশের উপর এটার প্রভাব কি পড়ে। আসুন একটু সচেতন হই। ধন্যবাদ।